সচি আর মূর্ছা যতই বাধা দিক, কামদেবের এই জয়যাত্রা কেউ রুখতে পারবে না। সখী, সেই চিত্রকরী কোথায় গেল? সে কি তার সাথে করে ছবিটা নিয়ে গেছে? সে কি আমার মনটাও তার সাথে করে নিয়ে গেল? না সখী, চিত্রকর তো তোমার বুকে শক্ত করে চেপে ধরে আছো, কিন্তু সেই অদ্ভুত নারী যেন কর্পূরের মতো বাতাসের সাথে মিলিয়ে গেল। হে আমার না দেখা প্রাণেশ্বর, আধার রাতে যে শীত কেটে তুমি আমার মন চুরি করেছো, তাকে আর লুকিয়ে রেখো না। আমার যা কিছু আছে সবটুকু হরণ করে এবার ধরা দাও। চোরের মতো মনে না ঢুকে রাজার মতো সামনে এসে দাঁড়াও। বুঝলাম, রাজকুমারী চোরের প্রেমে পড়েছেন। এখন চলুন চলুন, মহারানী দেখলে আবার হুলস্থুল পড়ে যাবে। হ্যাঁ চলুন। সখী মূর্জা, রতির ছলনা দেখলি? সে প্রতি রাতে রাজা ইন্দ্রনীলের রূপ ধরে স্বপ্নে পদ্মাবতীকে ভোলাচ্ছে। নিজের মাথা একেবারে বিগড়ে দিয়েছে। রাজা যদি স্বয়ংবরে এই রত্নটি পেয়ে যায়, তবে আমাদের বিদ্ধগিরির সেই অপমানের শোধ আমরা কিভাবে নেব? স্বয়ংবরের সভা তো বসবে। রাজা ইন্দ্রনীল সেখানে আসা মাত্রই পদ্মাবতী তাকে বরণ করে নেবে, তা তো বোঝাই যাচ্ছে। এই মেয়ে তো ছবি দেখেই হবে। রাজভোগ কখনো চণ্ডালের হাতে সঁপে দেওয়া যায় না। রতির মত্তের পুতুল রাজা ইন্দ্রনীলকে আমি এত সহজে জিততে দেব না। জগৎ যখন পাপে ভরে যায়, বিধাতা তখন প্লাবন দিয়ে সব ধুয়ে দেয়। আজ আমারও এই প্রেমের খেলায় এক বড় সড়ো প্লাবন আনবো। কিন্তু সখী, স্বর্গের দেবতারা কি আমাদের এই ব্যক্তিগত ঝগড়ায় সাহায্য করবে? তবে চল কলিদেবের কাছে। তিনি একমাত্র যে পৃথিবীতে ঝামেলা পাকানোর জন্য এক পায়ে খাড়া। তিনিই পারবে এই প্রেমের বিয়ে ভাঙতে। ঠিক বলেছি, একমাত্র কলিদেবী পারবেন এই মর্তের চড়ুই চাতকের প্রেমকে নরক করে দিতে। চল কলিদেবের আস্থানায় যাই। দেবর্ষি, এ কি কাণ্ড শুরু হলো? আমার তো মনে হয় আকাশে এখনো ঝড়ের মেঘ জমে আছে। ঝড় তো আসবেই, কারণ যেখানে প্রেম জাগে সেখানে ঈর্ষাও জাগে। আর ঈর্ষার অগ্নিতে ঘৃত ঢালিবার মতন লোকের অভাব কি এই ত্রিভুবনে আছে? সময় হইলে এমন এক শক্তির আবির্ভাব হইবে যার আনন্দই অনর্থ হইবে। ঠিক ঠিক শুনিলেন তো? প্রেমের প্রদীপ জ্বলিয়াছে বটে, কিন্তু তার চারপাশে আধারও দীর্ঘ হচ্ছে। চলুন এবার মাহেশ্বরীপুরীর রাজ উদ্যানে। সেখানে যেমন স্বয়ংবরের আয়োজন শুরু হচ্ছে, নিয়তিও তার গোপন চাল চালছে। চলো কথক, নাটকের রঙ্গমঞ্চে এখনো অনেক পর্দা উঠিবার বাকি। প্রেমের হাসির আড়ালে নিয়তি তাহার গভীরতম খেলা খেলিতে আরম্ভ করিয়াছে। জি দেবর্ষি, চলুন তবে। নারায়ণ নারায়ণ। আমি কলি, এই বিশ্ব চলাচলে ঝগড়াঝাড়ি, ডিভোর্স আর বড় নিন্দা বড় চর্চা একমাত্র ডিস্ট্রিবিউটর। আমার নাম শুনলে মর্তের বাঘা বাঘা মানুষও ভয়ে কাঁপে। অন্যের সাজানো সংসার ভাঙাতে আমার পরম আনন্দ। প্রণাম নিবেদন করি দেবীগণ। ভাগ্যিস বিধাতা আমাকে কোনো কন্যা দেননি, না হলে এই বুড়ো বয়সে নিজের ভাঙা কোমর সামলাবো না মেয়ের বিয়ের চিন্তা করবো। যার ঘরে রাজকন্যা জন্মেছে
তার কি আর দুশ্চিন্তা শেষ আছে? রাজার জেগেও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই। তবে মহারাত্রে শেষ পর্যন্ত পদ্মাবতীর স্বয়ম্বরে মত দিয়েছেন, এ তো বড় আনন্দের কথা। এখন জগদীশ্বর করুন, সোনার প্রতিমাটি যেন কোনো সুপাত্রের হাতেই হয়। কোনো রাক্ষস মার্কা রাজার হাতে পড়লে তো আমাদের এই রাজ্যটাই রণক্ষেত্র হয়ে যাবে। কে রে ওখানে? ঠাকুর দাদা, প্রণাম জানাই। ওগো, শুনলাম নাকি আমাদের সখীর স্বয়ম্বর হবে? চারিদিকে তো কানাকানি চলছে। কথাটা কি সত্যি নাকি উড়ো খবর? কথাটা এরই মধ্যে তোদের সখী মহলের কানে পৌঁছে গেছে দেখছি। আরে দিদি, এই রাজ সংসারে কাজ করতে করতে চুলগোপ সব পাকিয়ে ফেললাম। আমাকে মিষ্টি কথায় বলালে কি সব খবর পাওয়া যায়? কিন্তু দক্ষিণা না দিলে কি এই বুড়োর বন্ধ মুখ খোলে? আচ্ছা বাবা, আচ্ছা, অত লোভ করতে হবে না। বুড়ো বয়সে লোভ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাজমাতার জন্য সোনার হামানদিস্তায় যে খাঁটি জর্দা আর পান মশলা তৈরি করি, তার থেকে এক ভাগ লুকিয়ে আমি তোমার জন্যও এনেছি। এই নাও। কি করছিস গো দিদি? এবার ঝটপট বলো তো দেখি। তবে হ্যাঁ, এরপর থেকে বেশি লোভ করলে কিন্তু জর্দার বদলে চুল বেশি দিয়ে দিব। তখন বুঝবে বুড়ো বয়সে ঝালের মজা। এবার বলো। ওরে বাবা, চুনের ভয় দেখাস না দিদি। এমনিতেই মুখে দাঁত নেই, তার উপর চুন করলে তো একেবারেই খবর। তবে শোনো, খবরটা একেবারে 100 ভাগ খাঁটি। মহারাজ মন্ত্রীমশাইকে নির্দেশ দিয়েছেন স্বয়ম্বরের সমস্ত রাজকীয় আয়োজন করবার। কি? সত্যি সত্যি সত্যি। আমি বাবা এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। কাজ দেখেছিস তো?